ভানগড় ফোর্ট, কুলধারা ভিলেজ বা শনিবারবাড়া, এই যে জায়গাগুলোর নাম আমরা শুনছি, এই জায়গাগুলো ভারতবর্ষের টপ মোস্ট হন্টেড প্লেসের মধ্যে পড়ে। কিন্তু তোমরা কি জানো, আমাদের আশেপাশেও এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোর পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা রহস্য। সেই জায়গাগুলো আমাদের জীবনে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা নিয়ে আসে যা আমাদের জীবনকে পুরোপুরি পাল্টে দেয় বা আমাদের সেই জায়গা সম্পর্কে ধারণা পুরোপুরি পাল্টে যায়। আজকে তোমাদেরকে শোনাবো এমনই একটি জায়গার ঘটনা যেখানে প্রায় এমন কিছু ঘটনা ঘটে যা অস্বাভাবিক বা অলৌকিক। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের ফার্স্ট এপিসোড, যেখানে প্রতি বুধবার রাত 10টায় আমি আসবো তোমাদের সাথে আমাদেরই আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা ব্র্যান্ড নিউ গেমের সাথে ইন্ট্রোডিউস করাবো যার নাম ক্র্যাশ। অ্যামেজিং একটা গেম যেটা খেলে তুমি অফ টাইমে প্রচুর টাকা আর্ন করতে পারবে। ক্র্যাশ গেম যতটা ইন্টারেস্টিং ঠিক ততটাই সিম্পল। এখানে তোমাকে প্রেডিক্ট করতে হবে এই এরোপ্লেনটা কত দূর যাবে, আর প্লেনটা ক্র্যাশ করার আগে তোমায় ক্যাশ আউট করে নিতে হবে। দেখলে কেমন হয়ে গেল? এখানে ইনস্ট্যান্ট উইথড্রয়াল আর ফার্স্ট ডিপোজিট করাও খুব ইজি। আর তোমরা যদি আমার প্রোমো কোড গল্পওয়ালা ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 1,50,000 ফ্রি বোনাস আর তার সাথে 150 ফ্রি স্পিন। তো দেরি করছো কেন? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ক্র্যাশ খেলো আর ক্যাশ যেত। আজকের এপিসোডে যেই ঘটনাটা তোমরা শুনতে চলেছো, এই ঘটনাটা আমি প্রথম শুনি আমার প্রাক্তন অফিসের ক্যাব ড্রাইভার রঞ্জিত বিশ্বাসের কাছে। রঞ্জিত কাকু আমার ভীষণ পরিচিত একজন মানুষ, যার ক্যাবে করে আমি প্রতি রাতে অফিস থেকে বাড়ি ফিরতাম। তো এই ঘটনাটা বলার সময় সে একটা কথা বলে যে আজ থেকে 7 বছর আগে আমি বিশ্বাস করতাম এই পৃথিবীতে শুধু হয়তো মানুষ আর জীবজন্তুরাই থাকে, কিন্তু সেই রাতের পর আমার বিশ্বাস পুরোপুরি বদলে যায়। আমি বিশ্বাস করতে শুরু করি এমন কিছু এন্টিটি বা এমন কিছু অস্তিত্বও এই পৃথিবীতে রয়েছে যা জীবিত নয়। আজ থেকে 7 বছর আগের ঘটনা, 2017 অথবা 2016 হবে। রাত্রি 12:30টার সময় সেক্টর 5-এর এক নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস থেকে 4 জন এমপ্লয়িকে পিক আপ করে রঞ্জিত কাকু তার ক্যাবে, তাদের গন্তব্যস্থল বা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। যাদের যাত্রা ছিল অনেকটা এরকম, 4 জন এমপ্লয়ের মধ্যে একজনের নামার কথা ছিল খান্না এরিয়াতে, আর একজনের নামার কথা ছিল মধ্যমগ্রাম, আর একজন বেলঘরিয়া, এবং আরও একজন শেষ এমপ্লয়ি যার বাড়ি ছিল সোদপুর। একে একে সব এমপ্লয়ীদেরকে ড্রপ করার পর যখন রঞ্জিত কাকু আবার সেক্টর 5-এর দিকে রওনা দেয় তার পরবর্তী ডিউটির জন্য, তখন তার সাথে ঘটে যায় সেই ভয়ানক ঘটনা, যেই ঘটনা হয়তো আজকে রাতে তোমাদের ঘুম কেড়ে নিতে পারে। এই ঘটনাটা শোনার সময় আমি একটাই কথা ভেবেছিলাম যে এরকম ঘটনা যেন ইন ফিউচার বা ভবিষ্যতে আমাকে আর কখনো শুনতে না হয়। ঘটনার ভয়াবহতাটা এতটাই বীভৎস যা ভীষণ মারাত্মক। রাত্রি তখন 12:30 কি 1:45 হবে। 4 জন এমপ্লয়িকে সেক্টর 5 থেকে তুলে রঞ্জিত কাকু রওনা দেয় সোদপুরের দিকে। একে একে সব এমপ্লয়িকে ড্রপ করে এবং যখন রাত্রি প্রায় 1:15 তখন রঞ্জিত কাকু আবার রওনা দেয় সেক্টর 5-এর দিকে। রওনা দেওয়ার সময় তার গাড়ির স্পিড ছিল কম করে 65 থেকে 70 কিলোমিটার/আওয়ার। হঠাৎ করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ওঠার পরে প্রায় 200 মিটার দূর থেকে রঞ্জিত কাকু দেখতে পায় দূরে একটি ছেলে দাঁড়িয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করছে। দেখে বোঝার উপায় নেই, তবুও তার আন্দাজ যতটা বলে হয়তো ছেলেটা লিফট চাইছে। রঞ্জিত কাকু গাড়ির স্পিড একটু একটু করে কমাতে থাকে, কারণ তখন তার আশপাশ থেকে ছুটে চলেছে বিভিন্ন ট্রাক এবং লরি। সে ভাবে যদি কোনো মানুষের হেল্প লাগে এত রাতের বেলায় তাহলে সে নিশ্চয়ই তাকে হেল্প করবে, তাকে তার বাড়ি অবধি পৌঁছতে সে সাহায্য করবে।
রঞ্জিত কাকু আস্তে আস্তে গাড়ির স্পিড কমাতে থাকে। এরকমই এক ঠান্ডার রাত, শুনশান রাস্তা, আশপাশ দিয়ে ছুটে চলেছে অজস্র লরি এবং ট্রাক। রঞ্জিত কাকু ধীরে ধীরে সেই ছেলেটার যত সামনে যায় গাড়ির স্পিড তত কমাতে থাকে। এমন সময় ঠিক ছেলেটার কাছাকাছি পৌঁছানোর মুহূর্তে সে গাড়িতে ব্রেক কষে। গাড়িটা গিয়ে দাঁড়ায় ছেলেটা যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক কিছুটা আগে। গাড়িটা দাঁড়ানোর মুহূর্তেই রঞ্জিত কাকু জানলা দিয়ে মুখ বার করে ছেলেটির উদ্দেশ্যে বলে, আপনি কি কোথাও যাবেন? আমি কি আপনাকে কোনোরকমভাবে ড্রপ করে দিতে পারি? ছেলেটা কোনো রকম উত্তর দেয় না। ব্যাপারটা দেখে রঞ্জিত কাকু একটু অবাক হয়। সে আবার একই কথা রিপিট করে, আপনার কি লিফট চাই? ছেলেটা এইবারও কোনো উত্তর দেয় না। এবার রঞ্জিত কাকু গাড়ির দরজা খুলে বাইরে নেমে আসে। ছেলেটার কাছাকাছি প্রায় 1 থেকে 2 হাত ডিস্টেন্সে গিয়ে সে আবার জিজ্ঞাসা করে, দাদা আপনি কি কোথাও যাবেন? আপনি হাত দেখাচ্ছিলেন, আমার মনে হলো আপনি হয়তো লিফট চাইছেন, তাই আমি গাড়ি দাঁড় করিয়েছি। আপনি কি কোথাও যেতে চান? যদি আমার যাওয়ার পথে আপনার গন্তব্যস্থল হয় তাহলে নিশ্চয়ই আমি আপনাকে পৌঁছে দেবো। আপনি উঠে বসুন আমার গাড়িতে। রঞ্জিত কাকু সেই ছেলেটার কাছাকাছি যাওয়ার পর মুহূর্তেই ছেলেটা 2 পা পিছিয়ে গেল। এটা দেখে রঞ্জিত কাকু একটু অবাক হয়। সেভাবে ছেলেটা এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে, এরকম উইয়ার্ড বিহেভ কেন করছে, সে কোনো উত্তর কেন দিচ্ছে না? রঞ্জিত কাকু আবার তার দিকে এগিয়ে যায়, আবার একই কথা জিজ্ঞাসা করে, দাদা আপনার কি কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি কি কোথাও যেতে চান? আপনি কি লিফট চান? এরপর যে ঘটনাটা ঘটে সেটা ভীষণ অস্বাভাবিক। রঞ্জিত কাকু দেখে ছেলেটা ভীষণ ধীরে ধীরে পিছন ঘুরে দাঁড়ায় এবং আস্তে আস্তে পেছনের দিকে এগিয়ে যায়। রঞ্জিত কাকু ভাবে, ছেলেটার কি মাথা খারাপ? এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে? আমি তো ওর হেল্প করতে চাইছি। রঞ্জিত কাকু ছেলেটার পেছন পেছন যায় এবং বলে, আপনি কি কোনো সমস্যায় আছেন? আপনার কি কোনো রকম সাহায্য দরকার? আপনি উত্তর দিন আমায়। রঞ্জিত কাকু দেখেন ছেলেটা এক্সপ্রেসওয়ের ধার দিয়ে যে সিঁড়িটা নেমে গেছে সেদিকে চলে যাচ্ছে। তোমরা যারা জানো বা যারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া আসা করেছো তারা হয়তো জানবে যে সেখানে একটা বিশাল বড় ভ্যাট রয়েছে যেখানে ডাস্টবিন পোড়ানো হয় এবং তার ঠিক পাশ দিয়েই একটা সিঁড়ি নেমে গেছে নিচের রাস্তায়। রঞ্জিত কাকু দেখে ছেলেটা ধীর পায়ে আস্তে আস্তে সেই সিঁড়ির দিকে চলে যাচ্ছে। রঞ্জিত কাকু সেই ছেলেটির পেছন নেয়। পেছন নিয়ে দেখে ছেলেটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। রঞ্জিত কাকু আবার রিপিটেডলি তাকে জিজ্ঞাসা করে, দাদা আপনি কি কোনো সমস্যায় আছেন? আপনার কি কোনো সাহায্য চাই? আমি আপনাকে সাহায্য করব। আপনার ইশারা দেখে আমার মনে হয়েছে আপনি কোনো সাহায্য চান। এরপরেও ছেলেটা কোনো উত্তর দেয়নি। রাস্তা তখন ফাঁকা, একে একে ছুটে চলেছে বিভিন্ন ট্রাক এবং লরি। ভ্যাপারের আলো গাছের ছাওয়ার মধ্যে দিয়ে এসে রাস্তায় ছিটে ফোঁটা ছড়িয়ে পড়েছে। এরপর একটা ঘটনা ঘটে। রঞ্জিত কাকু দেখেন ছেলেটা নিঃশব্দে কোনো আওয়াজ না করে একটার পর একটা সিঁড়ি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলেছে। এমন অবস্থায় যে দৃশ্যটা রঞ্জিত কাকুর চোখে পড়ে তা দেখে রীতিমতো তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। রঞ্জিত কাকুর চোখ পড়ে ছেলেটার পায়ের দিকে, কিন্তু যা দেখে তা ছিল অনেকটা এরকম, ছেলেটার পা আর 5টা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি বড় এবং অনেকটা লম্বা। পায়ের পাতা কুচকুচে কালো এবং নখগুলো সাধারণ মানুষের নখের তুলনায় অনেকটা বড়। দেখে মনে হচ্ছে পচে যাওয়া নখ যখন অনেকটা বড় হয়ে যায় তখন যেমন দেখতে লাগে, সেই ছেলেটার পা থেকে নখ বেরিয়ে রীতিমতন সিঁড়ির ধাপে গিয়ে ঠেকছে। রঞ্জিত কাকু একটু হকচকিয়ে যায়।
সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে সে কি দেখছে। সে দেখে ছেলেটার পা পুরো পুড়ে গেছে। প্রথমত ব্যাপারটা খেয়াল না করলেও আলোর রেখা যখন সেই ছেলেটার পায়ের ওপর এসে পড়ে, রঞ্জিত কাকু দেখে সেই ছেলেটার পা পুরো পচে গলে গেছে, রক্ত চুঁয়ে পড়ছে এবং পুচপুচে কালো, দেখে গা ঘিন ঘিন করে ওঠে রঞ্জিত কাকু। সে বিশ্বাস করতে পারে না তার নিজের চোখে। সে নিজেকে বিশ্বাস করাতে পারে না যে সে এটা কি দৃশ্য দেখছে। একটা সাধারণ মানুষের পা এরকম কি করে হতে পারে? দেখে মনে হচ্ছে তার দুটো পা যেন আগুনে ঝলসে গেছে, মাংস গলে গলে পড়ছে, সিঁড়ির ধাপগুলোতে রক্ত ছুঁয়ে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে রঞ্জিত কাকু অনুভব করে তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কোনো এক অদৃশ্য শক্তি বা একটা অজানা শক্তি তাকে যেন সেই ছেলেটার পেছন পেছন নিয়ে যাচ্ছে। এতক্ষণ পর সে বুঝতে পারে সে নিজেও সিঁড়ির ধাপ দিয়ে বেশ কয়েকটা ধাপ সেই ছেলেটার পেছনে পেছনে নেমে এসেছে। সম্বিত ফিরে পায় রঞ্জিত কাকু। সে ওখানেই দাঁড়িয়ে যায়। এরপর সে ধীর পায়ে কোনো শব্দ না করে পেছন দিকে হাঁটতে শুরু করে এবং ব্রিজের ওপর এসে দাঁড়ায়। সজোরে দৌড় লাগায় তার গাড়ির দিকে। এরপর গাড়িতে উঠে তার গাড়ির দরজা জানলা সব বন্ধ করে এবং গাড়িতে স্টার্ট দেয়। রুদ্ধশ্বাসে গাড়ি ছোটায় সামনের দিকে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে গাড়িতে স্পিড তোলে এবং গাড়ি গিয়ে থামায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মুখে একটা চায়ের দোকানের সামনে। সেখানে গাড়ি থেকে নেমে কোনো মতে গাড়ির টেবিলে গিয়ে বসে এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন রঞ্জিত কাকুর চোখ খোলে তখন সে দেখে সে সেই দোকানের বাইরের টেবিলের ওপর শুয়ে রয়েছে এবং তার সামনে দুজন লোক তার চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। জ্ঞান ফিরতে রঞ্জিত কাকু টেবিলের ওপর উঠে বসে। দোকান থেকে একটা সিগারেট নিয়ে সিগারেট জ্বালায়। ঠিক তৎক্ষণাৎ দোকানের ওই দুইজন লোক তাকে জিজ্ঞাসা করে, দাদা আপনি কি অসুস্থ? আপনার কি শরীর খারাপ? আপনি এরকমভাবে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ি চালিয়ে এসে এভাবে সেন্সলেস হয়ে গেলেন কেন? রঞ্জিত কাকু তাদেরকে পুরো ঘটনা খুলে বলেন। অদ্ভুতভাবে এই ঘটনা শোনার পর দোকানের দুইজন লোক দীর্ঘশ্বাস ফেলে এবং তাদের মধ্যে একজন জানায়, আপনি প্রথমবার নয়, এর আগে এই ঘটনা অনেকের সাথে ঘটেছে। কথাটা শুনে রঞ্জিত কাকু হকচকিয়ে যায়। অনেকের সাথে ঘটেছে মানে? তখন দোকানের সেই দুইজন লোক তাকে জানায়, এরকমই রাতের বেলায় যে কোনো মানুষ যখন গাড়ি নিয়ে যায় ওই রাস্তা দিয়ে, তখন তাদের মধ্যে অনেকেই একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে আর কেউ নয়, আজ থেকে 3 মাস আগে যার মৃত্যু হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর। লরির তলায় চাপা পড়ে ছেলেটা। কথাগুলো রঞ্জিত কাকু অবাক হয়ে শুনছিল। তাহলে সে যাকে দেখেছিল বা যে তার দিকে তাকিয়ে হাত নাড়িয়েছিল বা তার যাকে দেখে মনে হয়েছিল যে সে লিফট চায়, সে আদৌ কোনো জীবিত মানুষ নয়। হঠাৎ সে সম্বিত ফিরে পায় দোকানদারের বাকি কথাগুলো শুনে। তারা আরও বলে, এখান থেকে 200 মিটার দূরে রাস্তার বাঁদিকে একটা চা পাউরুটির দোকান আছে। ওই দোকানেই একটি ছেলে কাজ করত। ভীষণ হাসি খুশি থাকতো ছেলেটা। ছেলেটা একটা নিজস্ব পরিবার ছিল, যেখানে তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে সে ভীষণ ভালোই থাকতো। খুব হাসি খুশি থাকতো, সবার সাথে কথা বলতো, এমনকি প্রত্যেকটা কাস্টমারের সাথেও তার বিহেভিয়ার বা ব্যবহার ভীষণ ভালো ছিল। হঠাৎ করেই একদিন সবাই লক্ষ্য করে ছেলেটা ভীষণ চুপচাপ হয়ে গেছে। আগের মতন আর কারোর সাথে কথা বলে না, মনমরা হয়ে বসে থাকে। দোকানে কাস্টমার এলে তাদের কাজটুকু করে, আবার চুপচাপ হয়ে বসে থাকে। কানাঘুষো নাকি শোনা যাচ্ছিল ছেলেটা মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর কারণ জিজ্ঞেস করাতে ছেলেটা প্রথম কিছু না বললেও পরে জানতে পারা যায় ছেলেটার বিবাহিতা স্ত্রী অন্য একজনের সাথে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু ছেলেটা প্রথমে এই কথাটা বিশ্বাস করতে চায়নি, কারণ তাকে তার লোকাল এরিয়ার অনেকে এই কথাটা জানিয়েছিল যে তার অবর্তমানে তার স্ত্রী নাকি অবৈধ মেলামেশা শুরু করেছিল।
ছেলেটা বিশ্বাস করতে পারেনি, কারণ তার এটাই বিশ্বাস ছিল যে তার স্ত্রী তাকে এবং তার পুত্র সন্তানকে বা তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। সে তার স্ত্রীর সম্পর্কে এই কথাগুলো মেনে নিতে পারেনি। কিন্তু এর পরেই ঘটে আসল ঘটনা। ছেলেটা নিজের চোখে তার বিবাহিতা স্ত্রীর বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়। মেনে নিতে পারেনি ছেলেটা। হঠাৎ একদিন রাত্রি প্রায় 12:30 কি 1:45 হবে, দোকান বন্ধ করার আগের মুহূর্তেই হঠাৎ দোকানের মালিক দেখে দূর থেকে একটা ট্রাক ছুটে আসছে প্রায় 75 থেকে 80 কিলোমিটার স্পিডে। ছেলেটা দোকান থেকে দৌড়ে গিয়ে দাঁড়ায় রাস্তার মাঝখানে। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায় ছেলেটার শরীরটা। লরির চাকা উঠে যায় তার বুকের ওপর দিয়ে, পেট ফেটে নাড়ি ভুড়ি বেরিয়ে যায়, মুখ থেকে গলগলিয়ে রক্ত বেরোতে থাকে ছেলেটার। ঘটনার বীভৎসতা এতটাই মারাত্মক ছিল, তা যারা চোখে দেখেছে একমাত্র তারাই জানে। এরপর থেকে নাকি প্রতি রাতে ওইখানে ছেলেটি দাঁড়িয়ে থাকে এবং যেই পথ আরোহীরা সেই পথ দিয়ে রাত্রি 12:30 থেকে 1:30টার মধ্যে যাওয়া আসা করে, তাদের মধ্যে কেউ না কেউ দেখে কেউ একজন লিফট চাইছে বা ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করছে। কেউ কেউ হয়তো গাড়ি থেকে নামে বা কেউ কেউ গাড়ি থেকে নামে না। এই নিয়ে নাকি রঞ্জিত কাকু প্রায় 12 থেকে 13 নম্বর মানুষ ছিলেন যে এই ঘটনার সাক্ষী হয়েছেন। অদ্ভুত ছিল ঘটনাটা, কারণ কথাগুলো শুনতে শুনতে রঞ্জিত কাকু এক প্রকার স্তম্ভিত হয়ে গেছিল। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেকগুলো প্রশ্ন। তাহলে ছেলেটা কি কারণে তাকে সিঁড়ির দিকে নিয়ে গেছিল, কি বোঝানোর চেষ্টা করেছিল বা কি বলার চেষ্টা করেছিল সেই সিঁড়ির দিকে নিয়ে গিয়ে, বা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সে কি বলতে চাইছিল। এই ঘটনার পর রঞ্জিত কাকু বেশ কয়েক রাত শান্তিতে ঘুমোতে পারেননি এবং বেশ কিছু মাস সে ড্রাইভারের চাকরি থেকে বিরত থাকেন। কোম্পানির সকলেই এই ঘটনা সম্পর্কে অবগত, তাই এরপর থেকে রঞ্জিত কাকু কখনোই বেলঘরিয়া, আগরপাড়া বা সোদপুরের দিকে কখনোই ডিউটি নেয়নি। আমি জানি না এই ঘটনাটা তোমরা কতটা বিশ্বাস করবে, কারণ আমি এই ঘটনাটা বিশ্বাস করেছি। এর পেছনে কারণ একটাই, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছিল তার সম্পর্কে হয়তো তোমরা সকলেই অবগত। যদি সেই ঘটনাটা ঘটতে পারে তাহলে এই ঘটনাটা ঘটা অস্বাভাবিক কিছু নয়। এই হাইওয়েগুলোতে এরকমই প্রচুর দুর্ঘটনা ঘটে, যার ফলে পথ চলতি মানুষ এরকম অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়, যা হয়তো আমরা বুঝতে পারি না। আজকের এই বিজ্ঞানের যুগে আমাদের আশেপাশে এরকম প্রচুর ঘটনা ঘটে চলেছে, যা হয়তো আমরা বিশ্বাস করি বা করতে চাই, এবং অনেকে বিশ্বাস করতে চাই না। বিশ্বাস করা বা না করা এটা পুরোটাই নিজের পারসেপশনের ওপর। কিন্তু এই ঘটনা থেকে আমার কোথাও না কোথাও মনে হয়, রাতের বেলায় যখন আমরা একা কোনো হাইওয়ে বা কোনো অচেনা অজানা জায়গা দিয়ে যাব, সেখানে যদি আমাদের কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হয়ে যায়, আমরা কিন্তু প্রপার ভেরিফিকেশন না করে তার সামনে যাব না, কারণ আমরা জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, তার সাথে শেয়ার বাটনে প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা প্রত্যেক বুধবার রাত 10টার সময় এরকমই সত্যি ভৌতিক ঘটনা আমার মুখে শুনতে চাও তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আজকের এপিসোড এটুকুই। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।